নাজমুল আশরাফ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আজকে আমরা এই অনুষ্ঠানে দুটি বিষয় নিয়ে কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট, তার যে হাসমানি মামলা চলছে নিউ ইয়র্কের আদালতে, সেটির সবশেষ বা আজকের দিনের ঘটনা বা শুনানি, দুপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন জুরিরা ঠিক করবেন যে তিনি দোষী না নির্দোষ, তারপরে বিচারক রায় দেবেন। এটি ছাড়া আরেকটি বিষয় আমাদের আলোচনা, সেটি হচ্ছে গাজার রাফায় ইসরায়েল যে অভিযান চালাচ্ছে, যেটির ব্যাপারে আমেরিকা বারবারই সতর্ক করেছে সেখানে বেসামরিক নিরীহ মানুষদের উপরে হামলা না চালাতে এবং রাফায় বড় ধরনের অভিযান না চালাতে আমেরিকা অনেকদিন ধরে বলে আসছে। কিন্তু ইসরায়েল বা নেতানিয়াহু সরকার সেটি না মেনে রাফায় হামলা চালাচ্ছে এবং গত কয়েকদিনে দুটি হামলা, আজকে হামলা চলছে। এতে করে বেসরকারি বা বেসামরিক মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, নারী শিশুসহ। এটার ব্যাপারে আমেরিকা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমেরিকার যে ইসরায়েল নীতি বা এই যুদ্ধ নিয়ে আমেরিকার যে অবস্থান, তার কোনো পরিবর্তন হবে না, এটি হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলের এই বর্বরতা গাজায়, বিশেষ করে এই মুহূর্তে রাফায় যা চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ সারা বিশ্বে আরও জোরদার হয়েছে, আরও অনেক দেশ সোচ্চার হয়েছে। এরই মধ্যে আমরা জানি যে ইউরোপের 3টি দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটি কার্যকর হয়েছে। স্বীকৃতির ঘোষণা গত সপ্তাহে দিয়েছে, এই সপ্তাহে সেটি কার্যকর হয়েছে 28 তারিখে। আমরা এই রাফা, গাজা যুদ্ধ, ইসরায়েলের ভূমিকা, আমেরিকার ভূমিকা, ইউরোপের বিভিন্ন দেশ বা গোটা বিশ্বের যে অবস্থান, সেগুলো নিয়ে, জাতিসংঘের ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা করব। এই দুটি বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডক্টর গোলাম এম মাতবর, প্রফেসর, স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মানমাত ইউনিভার্সিটি। প্রফেসর গোলাম এম মাতবর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে শুরু করতে চাই জনাব গোলাম এম মাতবর, আজকের এই ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মামলার সবশেষ তথ্যটুকু একটু জানিয়ে দিয়ে আপনার বক্তব্য শুনবো। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলায় নিজেদের মধ্যে আলোচনার প্রথম দিনে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি জুরি সদস্যরা। 34টি অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দোষী কিনা তা নিয়ে বুধবার দিনভর আলোচনা করেন 12 জুরি সদস্য। তবে সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে বলে তারা জানিয়েছেন। এদিকে যথারীতি ক্ষুব্ধ ট্রাম্প অভিযোগ করেছেন বিতর্কিত দুর্নীতিবাজ বিচারক হুয়ান মার্শানের হাত থেকে মাদার তেরেসাও রক্ষা পেতেন না, এরকম মন্তব্য করেছেন তিনি। পুরো বিচারটিকে তিনি জো বাইডেনের ষড়যন্ত্র, কারচুপি, নির্বাচনে তাকে হারানো ইত্যাদি ইত্যাদি আগেও বলেছেন, আজকেও বলেছেন। এই মামলাটি মাধ্যমেই আসলে নির্বাচনের আগে অন্তত এই মামলার যে অগ্রগতি, তাতে করে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ এবং মামলা আছে তার মধ্যে এটি সবচেয়ে এগিয়ে। অন্তত নির্বাচনের আগে হয়তো এই মামলার একটি রায় হতে পারে, যে পর্যায়ে এসেছে। এবং গত কিছুদিন ধরে যুক্তি, তর্ক, বক্তব্য, পাল্টা বক্তব্য, এগুলো নিশ্চয়ই আপনি জেনেছেন গণমাধ্যমের সুবাদে। তাতে করে কীরকমটা হতে পারে বলা মুশকিল, এটি আইনের ব্যাপার, জুরিদের ব্যাপার। কিন্তু আমরা দুপক্ষের যেসব বক্তব্য শুনেছি যুক্তিতর্কে, যতটা না আইনি পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে তার অ্যাটর্নিরা এবং তার পরিবারের সদস্য থেকে শুরু করে তার সমর্থকরা, রিপাবলিকানরা যেসব বক্তব্য আদালতের বাইরে দিয়েছেন, এগুলো কেবলই রাজনৈতিক আক্রমণ বা অভিযোগ। বিচারের ক্ষেত্রে নিশ্চয়ই এগুলোর কোনো গুরুত্ব নাই। তারপরও সাধারণ মানুষের কাছে, যারা নভেম্বরের নির্বাচনে ভোট দেবেন, বিশেষ করে রিপাবলিকান বা ট্রাম্পের সমর্থক, তাদের উপর নিশ্চয়ই এগুলো যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়ে। এই মামলার অগ্রগতি সবশেষ আজকে পর্যন্ত যা দেখেছেন, শুনেছেন, তাতে করে আপনি কতটা আশাবাদী যে ডোনাল্ড ট্রাম্প অভিযুক্ত হয়ে আছেন, তিনি দোষী সাব্যস্ত হতে পারেন এবং তার জন্য একটা সাজা হতে পারে, এবং তার ফলে নির্বাচনে ট্রাম্পের অবস্থান কি হবে? বিপরীতে তার যে মূল প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি কতটা এটা থেকে লাভবান হবেন? আমরা জানি জো বাইডেন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প আদালতে এসেও নির্বাচনী প্রচার করেন, ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন স্টেটে গিয়েও নির্বাচনী প্রচার করেন। সমানতালেই চলছে নির্বাচনী প্রচার। জো বাইডেন আজকে পেনসিলভেনিয়াতে সমাবেশ করেছেন এবং সেখানে তিনি কৃষ্ণাঙ্গদের সমর্থন চেয়েছেন। কৃষ্ণাঙ্গদের সমর্থন বরাবরই ডেমোক্রেটদের ছিল, তাদের উপরই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টের হারজিত নির্ভর করে। এছাড়া হিসপ্যানিক আছে,
মুসলিম ভোটার, আরব বিশ্বের যারা আমেরিকান তাদের ভোটার, সেই জায়গাটিতে গাজা যুদ্ধ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরও দুজনের পাল্টাপাল্টি এই প্রচার অভিযানের বিষয়টিতে পরে শুনবো আপনার, তার আগে এই মামলা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। আসলে দেখুন, আজকে বলেছিল যে আর্গুমেন্ট শুনানির বোধহয় এটা অনেকটা ভার্ডিক্টের জন্য আশা করেছিল। 34 different country falsifying business record and documents, এগুলোর উপরেই কিন্তু আমরা জানি these are the count of 34 counts of charges against the former president Donald Trump. তো এখানে আমি আসলে যে স্পেকুলেশন বা প্রেডিকশনটা কি হতে পারে, আমি তার আগে বলবো যে আমার কিন্তু আইনের প্রতি, আইনের প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা আছে এবং সেই জন্যই স্পেকুলেশনটা করা খুব ডিফিকাল্ট এখন এটা ব্যাপারে। তবে শুনানির থেকে যা আমরা জানছি বা যা মানুষ বিভিন্ন সূত্রে বলছে যে এটা হাং জুরি হওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখুন 12 জন জুরি এখানে আছেন এবং এখানে তো আশা করি যে এটা আর কি জাজদের ভিতরে বা জুরিদের ভিতরে দলীয় সত্যটা যাতে না আসে, এবং আসাটা উচিত নয়, যেটা আমরা আজকে দেখুন উচিত নয় আমি বলছি। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা কিন্তু এখন দেখুন কোনো আস্থা রাখতে পারছি না যুক্তরাষ্ট্রে। এখন যা দেখছি যে 6 versus 3 সুপ্রিম কোর্টের যে পলিটিক্যাল আইডিওলজির ক্ষেত্রে ডিভাইডেড হয়ে গেছে। তো এখানে দেখুন যে আপনি যে বললেন যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার যে অ্যাসোসিয়েট যারা আজকে ওখানে অ্যাটেন্ড করেছেন তারা অনেকগুলো কথা বলছেন। সবচেয়ে বড় কথা, এটাকে পলিটিক্যালাইজ করা মোটেই উচিত না। এটা একটা লিগ্যাল ম্যাটার। লিগ্যাল ম্যাটার শুড বি রিজলভড ইন লিগ্যাল ওয়ে। ডক্টর মাদবর আপনাকে একটু থামাচ্ছি। আপনি বলছিলেন যে সুপ্রিম কোর্টের উদাহরণ দিয়ে এবং দেশের বিচার প্রক্রিয়া, আদালত এবং এর উপরে যে রাজনৈতিক প্রভাব বা দলীয় প্রভাব সেটি যদি থেকে থাকে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে রাজনৈতিক মামলা, রাজনীতি সংশ্লিষ্ট বা রাজনীতি ব্যক্তিত্বদের মামলা, সেক্ষেত্রে যেই অভিযোগগুলো ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাটর্নি বা তার সহযোগীরা করছেন এই নিয়োগের আদালতের ব্যাপারে, এখানে কি কোনো দলীয় প্রভাবের কোনো লক্ষণ আলামত দেখেন? আসলে there is no way, এগুলো যেগুলো কথাগুলো বলছেন এগুলো যে গ্যাগ অর্ডার ভায়োলেট করে বলছেন এবং বলছে these are all sham cases by Joe Biden. Joe Biden has nothing to do here. আপনি আপনার পার্সোনাল যে লায়াবিলিটিটা, আপনার পার্সোনাল যে ফেলিউর, মরাল জাজমেন্ট, আপনার পার্সোনাল যে কনস্পিরেসি, এটা ইনস্টেড অফ ফোকাসিং অন দ্যাট আপনি ইউ আর ট্রাইং টু অ্যাকচুয়ালি আপনি এটা অন্যের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, এসকেপ করতে চাচ্ছে অন্য একজনকে। সো দিস ইজ দ্য ওয়ে। এইভাবে কিন্তু আপনার দেখুন যে কনস্পিরেসি থিওরি করেই কিন্তু তারা মানুষের কাছে পপুলার হচ্ছে। তো আইন পর্যন্ত এখন ঠিক আছে, আপনি পলিটিক্যালি যেগুলো ম্যানিপুলেট করেন সেটা অন্য কথা, পলিটিক্যালি অনেক কিছু প্রপাগান্ডা করে, কিন্তু ইনস্টিটিউশন গুলোকে আমি বরাবরই বলছি আপনার এই দেশটা চলে কিন্তু ইনস্টিটিউশন গুলো, যে কংগ্রেস বলেন, আপনার এখানে যে জুডিশিয়াল সিস্টেম বলেন, এই যে কোর্ট গুলো বলেন, দিস আর দ্য ইনস্টিটিউশন কিপিং দ্য ডেমোক্রেসি। এবং জো বাইডেন কিন্তু বারবার একটা কথা বলছেন, দিস ইলেকশন ইজ অ্যাবাউট ডেমোক্রেসি, this election about despite all other things, but are you with democracy or against democracy? এখন দেখুন সে কথাটা কেন বলছে, যে কথাটা বলছে যে দেখুন এখনো দেখেন পার্সোনাল কতগুলো ইস্যুকে সে বলতেছে এগুলো হচ্ছে শ্যাম কেস, এগুলো জো বাইডেন এগুলো পলিটিক্যালাইজ করে ফেলছে, ইনফ্লুয়েন্স করছে। দেয়ার ইজ নো ওয়ে। ডিপার্টমেন্ট অফ জাস্টিস আপনি এই ধরনের ইনফ্লুয়েন্স করতে পারেন না এখনো কিন্তু মানুষ। কিন্তু আমার দুঃখ লাগে যে দেখুন তার যে ফলোয়ার যারা, তারা একেবারে সেই কোর্ট পর্যন্ত এবং লাইন আপ হয়ে যাচ্ছে এবং তার পপুলারিটি কিন্তু দিনের পর দিন বাড়ছে। তো তাইলে শুধু প্রবলেম তো হচ্ছে একা না, প্রবলেমটা হচ্ছে এখন যেটা বলছে যে একজন যদি জুরিও যদি এখানে ডিফার করে, সো দ্যাটস গোয়িং টু সবকিছু ব্যস্ত যাবে এবং এটা হাং জুরি হওয়ার সম্ভাবনা আছে, সেটাও কিন্তু স্পেকুলেশন করছে। এবং দেখুন যে আলবিন যে আপনার যে প্রসিকিউটর, তার এগেনস্টে কিন্তু এমন এমন কথা বলছে যেগুলো কিন্তু আমরা কোনোদিন শুনিনি একজন যে প্রসিকিউটর জেনারেলের বিরুদ্ধে বা একজন আইন বিশেষজ্ঞের বিরুদ্ধে বা আইন অ্যাডভোকেটের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো বলছে। যে সো দিস আর ক্লার্ক থেকে আরম্ভ করে জাজ থেকে মার্চান থেকে আরম্ভ করে প্রত্যেকের নামে কিন্তু এই কথাগুলো বলছে। কিন্তু এখানে প্রবলেম কিন্তু ট্রাম্প যে এই কথাগুলো বলে যাচ্ছেন তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা তো আমরা দেখলাম না। হ্যাঁ, গ্যাগ অর্ডারের কথা বারবার বলছে যে ইউ আর অ্যাবাউট টু গেট বাট
একটা বোধহয় ফাইন করেছিল $1,000 না কত যেন, বাট সে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো এই জন্য এখন কিন্তু একটা কথা উঠছে যে বলছে যে দেশে কি আইন কি টু ডিফারেন্ট সিস্টেম, একটা কি ওয়েলদি পিপলদের জন্য, একটা হচ্ছে সাধারণ পিপলদের জন্য। ইজ বিকজ আপনি তো আমরা এক সাইডের কথাই বলছি যে ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগীর কথা, অন্যদিকের সাইডের মানুষের কথাগুলো, তো অন্যদিকের সাইডের মানুষ এখন ভাবতেছে আসলে কি আইন কি দুই ধরনের, যে যেখানে ক্ষমতাবান আর ক্ষমতাহীনদের কথা আপনি বলছেন, আবার ক্ষমতাবানদের মধ্যে আবার দুই ধরনের অভিযোগ আছে, দুই ধরনের বিচারের অভিযোগ কিন্তু ট্রাম্প নিজেই করছেন, তার দলের লোকজন করছেন। জি, এখন আগামীকালকে 9:30 দিকে বলল যে এখন জুরি যারা দে আর লুকিং ফর সাম ট্রান্সক্রিপ্ট, দ্য কনস্পিরেসি যে বৈঠকগুলো হয়েছে সেগুলো ট্রান্সক্রিপ্টটা চাচ্ছে, হুইচ ইজ ফেয়ার, এবং তাদেরকে সেই ট্রান্সক্রিপ্টটা দেওয়া উচিত, এবং সেই ট্রান্সক্রিপ্টটা কালকে দেবে, দেওয়ার পরে জাজ মার্সন এবং তারা কিন্তু ডিটারমাইন করবে হোয়াট আর দ্য ভার্ডিক্ট। আমরা জানি এগুলা আমরা দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু এখন ভার্ডিক্টটা, তো এখন এগুলো কিন্তু তারা অল কাইন্ডস অফ থিং, একটা জিনিস যেটা তারা করতে চায়, যত ডিলে হবে তত কিন্তু তার ফেভারে যাবে, এবং তার যে লয়াররা ওরা কিন্তু সেটাই চেষ্টা করছে যাতে এটাকে যত ডেফার করা যায়, যত বিলম্ব করা যায়, এই বিলম্বে কিন্তু তার ফেভারেই যাচ্ছে কিন্তু এটা। এবং এটা কিন্তু দেখুন আজকে 2 বছর যাবত কিন্তু তারা এটাই চাচ্ছিল যে ইলেকশনের আগ পর্যন্ত, এবং এরপর তো আপনি দেখুন, তো রাজনৈতিক প্রভাব আমি মনে করি যে সেট অফ পিপল যারা তার রলিং বিহাইন্ড হিম 37%, 38%, ওরা দে ডোন্ট গো বাই, আমি যেটা দেখছি ইথিক্স তো নাই, এবং তারাই বলে সবচেয়ে রিলিজিয়নের কথা, রিলিজিয়াস ভ্যালিউজ যদি আপনি চিন্তা করেন সেটাও কিন্তু লঙ্ঘন করছে। তো এইখানে আমি বলবো যে আপনি দেখুন আরেকটা জিনিস এখানে আনবেন, যে পরে বলতেছেন রাফার ব্যাপারে, গাজার ব্যাপারে, দেখুন দুটো জায়গায় এখানে হচ্ছে ট্রাম্পের এইটা হচ্ছে আমি মনে করি যে ইন্টারনাল একটা ডোমেস্টিক যে আইনের শাসন সেটাকে ভায়োলেট করা, গাজারটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনের ভায়োলেশন। আমি দুটো জিনিস দুভাবে দেখছি, একটা এখানে দেখতে একটা ব্যক্তির মাধ্যমে হচ্ছে, এবং ওখানে যেটা হচ্ছে ইসরায়েল যেটা করছে সেটা আইসিসি এখন গাজার বিষয়টাতে যাওয়ার আগে এই ব্যাপারে আপনাকে স্যার একটু শুনবো। এই যে ধরেন বিচার প্রক্রিয়ার বাইরে আদালতে প্রতিদিন আমরা দুপক্ষের উপস্থিতি দেখছি, একেবারে সাধারণ সমর্থক যারা বিক্ষোভ করছেন, পাল্টাপাল্টি ঝগড়াঝাটি মন্তব্য করছেন, পাশাপাশি দুপক্ষের পক্ষে বিশিষ্ট লোকজন, কংগ্রেসের সদস্য থেকে শুরু করে সেনেট এবং হাউস দুই চেম্বারেরই, তারাও এসে ট্রাম্পের পক্ষে বলছেন, ট্রাম্প তো নিজে বলছেনই। আবার পাল্টা আমরা দেখছি যে ট্রাম্পের বিপক্ষে বা রিপাবলিকান পার্টির বিপক্ষে এই বিচারের পক্ষে এসেও আবার কিছু লোক দাঁড়াচ্ছেন, তারা নিশ্চয়ই ডেমোক্রেট, এবং সাধারণ সমর্থকরা দাঁড়াচ্ছেন। তার মানে একটা বিচার আদালতের ভিতরে হচ্ছে আইন মাফিক, তার বাইরে দুপক্ষের দুই রাজনৈতিক দলের যে শোডাউন যদি বলি, পাল্টাপাল্টি যদি বলি, ক্ষোভ বিক্ষোভ, প্রতিবাদ পাল্টা প্রতিবাদ, এবং নানান রকমের অভিযোগ পাল্টা অভিযোগ। আমেরিকার বিচার, আমেরিকার মামলা, আমেরিকার বিচার ব্যবস্থায় এই অভিনবত্বের কারণটা কি? এই যে দেখুন, এইটা কিন্তু আমি গত 3 বছর যাবত বলে আসছি, এদেশের সিভিলিটি যেটা লুজ করেছে, যেটা কংগ্রেসে আমরা দেখছি যে মিনিমাম সিভিলিটি গুলো মেনটেন করছে না, মিনিমাম যে প্রোটোকল, মিনিমাম যে একটা শ্রদ্ধা সেটা মেনটেন করছে। আপনি বলছেন যে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসম্যানরাও যাচ্ছে, সাপোর্টারও যাচ্ছে, পাল্টা কেন যাচ্ছে? যেহেতু অ্যাবসলিউট লাইজ এবং প্রপাগান্ডা গুলো করছে, এখন এরা মনে করছে যে জনগণের সামনে না গেলে বোধহয় এটা আমাদের মানে মানুষ মনে করবে এটাই সত্য। তার মানে আইনি যুদ্ধের উপরে আইনি যুদ্ধ যেটি হচ্ছে আদালতের ভিতরে, সেটার উপরে আস্থা কম, সে কারণে বাইরে এসে রাজনৈতিক যুদ্ধ করতে হচ্ছে। এক্স্যাক্টলি। সুতরাং দেখুন এটা হচ্ছেটা কি আসলে, এটা তো ইটস নট অ্যাবাউট পলিটিক্স। আপনার দেখুন, আমি পলিটিক্স পার্টি আজকে আসবে, একটা ব্যক্তি নেতা আসবে, আবার কালকে যাবে, কিন্তু দেশের আইন কিন্তু যেটা, এটা ইটস ফর এভার, ইট রিমেইন কনস্ট্যান্ট। তো সেটাকেই যদি আপনি ভায়োলেট করে ফেলেন, সেটাকেই যদি আপনি এই যে যেইভাবে আঘাত করা হচ্ছে, যেভাবে এটার প্রতি প্রতিনিয়তই কিন্তু আপনার হেনস্থা করা হচ্ছে,
ইটস এ গ্রেট কনসার্ন। সোসাইটি কিন্তু গোজ বাই দিস রুল অফ ল। আমরা যেটা বলি, যেটার জন্য বলি যে এসব দেশগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো, কিন্তু এটা কিন্তু দিস ইজ দেয়ার মেইন ভিত্তি, যেখানে রুল অফ ল আছে। আপনি ডেমোক্রেসি বলেন সেটা পরের কথা, কিন্তু রুল অফ ল এবং ডেমোক্রেসিকে প্রোটেক্ট করতে গেলেও তো আপনার রুল অফ ল দরকার, জাস্টিস সিস্টেম দরকার। সেই জাস্টিস সিস্টেমেই যদি একটা দেশ থেকে চলে যায়, কেন মানুষ এখানে এসব দেশে আসার জন্য সবাই লাইন ধরে আছে? বিকজ জানে যে কোনো একটা বিপদে পড়লে তার পক্ষে আইন আছে, যেটা আমরা অন্যান্য কান্ট্রিতে, অটোক্রেটিক কান্ট্রিতে যেটা দেখি না। তো এখন এই দেশের, এইসব দেশের কিন্তু মূলত চালিকা শক্তি বা ভেনিটি, যে এটা হচ্ছে মূলতই যে রুল অফ ল, সেই আইনের এই চালিকা শক্তি দুর্বল বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? এক্স্যাক্টলি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ডেফিনেটলি। এবং দেখুন, ক্ষতিগ্রস্ত আপনি শুধু যে হিয়ারসে এর উপর, মানুষের কথার উপর, সেটা আমি বলবো না। এবং সেটা এমন পর্যায়ে পর্যন্ত আমরা এখন চলে গেছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের এই যে একজন, আপনি দেখছেন একজন বিচারপতির, তার বাসার মধ্যে একটা আমেরিকান ফ্ল্যাগ আপসাইড ডাউন করে এবং বিভিন্ন, এবং সে বলছে যে তার জানুয়ারি 6 এর কেসের ব্যাপারে তাকে রিকোয়েস্ট, তাকে বলতেছে না যাওয়ার জন্য, এবং যে না, এটা আমার স্ত্রী করেছেন। তো সুপ্রিম কোর্টে পর্যন্ত পৌঁছে গেছে। তো স্বাভাবিকভাবে আপনি যখন দলীয় বিবেচনায় রক্ষণশীল বা উদারপন্থী হিসাবে, কনজারভেটিভ বা লিবারেল হিসাবে বিচারপতি নিয়োগ দেবেন, ফলে তাদের মধ্য থেকে রাজনৈতিক আচরণ বা রাজনৈতিক ব্যবহারটা আসাটা স্বাভাবিক না? এখন দলীয়ভাবে দিচ্ছে বলে, তারপর দেখুন, তারপরেও কিন্তু এরা কিন্তু সারা জীবনের জন্য, লাইফ লং কিন্তু জাস্টিস, আমৃত্যু। এবং আশা করি, হ্যাঁ, দলীয়ভাবে সেটা হচ্ছে আপনি ইনসিডেন্টালি, আপনি যে পার্টি ক্ষমতা আসছে, কিন্তু এইটাই তো হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা। আপনি এই জিনিসগুলোকে কেন দলীয়করণ করবেন? এগুলো দলীয়করণ করলে তো সোসাইটিকে শেষ করে দেওয়া। না, কিন্তু সুপ্রিম কোর্টে আগেও লিবারেল এবং কনজারভেটিভ জাজ ছিল, তারা কি এতটা এক্সপোজড হয়েছে আগে কখনো রাজনৈতিকভাবে? কোনোদিন হয় নাই। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য সিচুয়েশন, যে এখন এমন ভাবে যাদেরকে দিচ্ছে, এমন ভাবে তাদেরকে সিলেক্ট করছে যে যাতে তারা দলীয় যে পলিটিক্যাল আইডিওলজিটা ক্যারি করে, যেটা ইনস্টিড অফ, যেটা হচ্ছে আপনার তাদের হচ্ছে জুডিশিয়াল যে আইডিওলজি, তারা তো জুরিসপ্রুডেন্সের উপর ভিত্তি করেই কিন্তু ভার্ডিক্ট গুলা দিবেন, কিন্তু সেখানে এখন মানুষ ভয় পাচ্ছে। সো দিস ইজ হোয়াট দ্য গ্রেট কনসার্ন ইন ইউনাইটেড স্টেটস। এবং আমি মনে করি যে এটা যতই আপনার বেশি এফেক্টেড হবে, ততই দেশের কিন্তু আপনার যে ডিগনিটি বলেন, দেশের যে সিভিলিটি বলেন, দেশের যে শান্তি শৃঙ্খলা বলেন, প্রত্যেকটা কিছু কিন্তু দিনের পর দিন কিন্তু আপনার উইক হতে থাকবে, এবং কান্ট্রি ইজ গোইং টু বি ডিভাইডেড। এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মনে করবে যে ওকে, রুলস ফর হোম, রুলস ফর দোজ হু আর politically advantageous, those who are influential, the might is right kind of thing। এবং ওই যে জন্যই বলা হচ্ছে দুটো সেট অফ, দুই ধরনের ল এখানে, একটা হচ্ছে ওয়েলথি পিপলের জন্য, আর একটা হচ্ছে সাধারণ জনগণের, যেটা কোত্থেকে আসছে আমেরিকাতে। এগুলো আমরা কিন্তু এখন এটা কি বলবো, যে আমরা জীবনেও শুনি নাই যে আমেরিকার মতো কান্ট্রিতে বা ওয়েস্টার্ন সিভিলাইজড কান্ট্রিতে, যেখানে আপনার আইনের মাধ্যমে শাসন করা হয় এবং ডেমোক্রেসি প্রোটেক্ট করে কিন্তু এই আইনগুলোকে মেজরিটি শক্ত এবং ভালনারেবল পিপল, যারা হচ্ছে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত মানুষ, মানে এই যে বিচার ব্যবস্থা, যে আইডিয়াল জুডিশিয়াল সিস্টেম আমেরিকা, ইউরোপে, আপনি উন্নত দেশের কথা বলছিলেন, সেগুলো যে ব্যাহত হচ্ছে বা আমেরিকায় যে প্রশ্নগুলো উঠছে, সেখানে রাজনীতি তো একটা বড় ফ্যাক্টর। মানে রাজনৈতিক চর্চাটা যে পর্যায়ে দাঁড়িয়েছে, বা এই যে উগ্র রাজনীতি, ট্রাম্পের মতো রাজনীতি, তার প্রভাবে এই বিচার বিভাগের এই চরিত্র বদল, নাকি আসলে দায়টা সকল রাজনৈতিক পক্ষেরই? এটা আসলে বিশেষ করে আমরা আগে কিন্তু এটা দেখি নাই। স্বাভাবিকভাবে এখন আমরা বলবো রিসেন্টলি কিন্তু এগুলো দেখছি, যে একজন মানুষ দেখা যাচ্ছে যে সে পার্টির আইডিওলজি ম্যানিফেস্টো, সেটাকেও সে কিন্তু ক্যারি করছে না, তার পার্সোনাল আইডিওলজি নিয়ে আসছে। যার ফলে আপনি দেখুন রিপাবলিকান পার্টির যেগুলো হচ্ছে ডাইহার্ড রিপাবলিকান, যাদেরকে আমরা ইনস্টিটিউশনাল ফিগার হিসেবে জানতাম, দে ডিটাচ ফ্রম দ্য রিপাবলিকান পার্টি। তো স্বাভাবিকভাবে, যেমন আমরা বিশেষ করে আমার লাইফ টাইমে আমি কিন্তু এই ধরনের ইউনাইটেড স্টেটস এর সম্পর্কে শুনি নাই, যেটা এখন দেখছি। সো দিস ইজ কাইন্ড অফ উইয়ার্ড সিচুয়েশন এন্ড দিস ইজ এ কাইন্ড অফ গ্রেভ কনসার্ন। ভবিষ্যতের জন্য এটা সাংঘাতিকভাবে একটা, আমরা মনে করি একটা বিরাট দুর্যোগপূর্ণ অবস্থা দিকে যাচ্ছে। এর পরিবর্তনের কোনো লক্ষণ, এই ধারার পরিবর্তনের কোনো লক্ষণ কি দেখেন?
আমার মনে হয় এটা ডিপেন্ড করবে যে এবারের ইলেকশনটা কিন্তু আর খুব ইউ ফর গুরুত্বপূর্ণ, এর ফলাফলের উপর নির্ভর করবে পরিবর্তন হবে কি হবে না। নিশ্চয়ই আমরা নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব এবং সেটা দেখব। আশা করছি আপনাদেরকে সাথেই পাবো তখনও। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনা করছি দুটি বিষয় নিয়ে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজকে বিচারক 1.5 ঘন্টা জুরি সদস্যদেরকে নির্দেশনা দিয়েছেন এবং জুরি সদস্যরা পরে 5 ঘন্টা আলোচনা করেছেন। তাদের কিছু বক্তব্য আছে, বিচারকের কিছু নির্দেশনা আছে এবং জুরি সদস্যরা এই পর্যায়ে ট্রাম্পকে দোষী বা নির্দোষ কিনা সেটা সাব্যস্ত করবেন, তার প্রেক্ষিতে বিচারক রায় দেবেন। ডক্টর গোলাম মাতবর আমাদের সাথে আছেন। যেটি আলোচনা করছিলাম শুরুতে এই মামলা নিয়ে, এর আরেকটা বিষয় নিয়ে আমার আপনার কাছে জানার আছে যে মামলা চলাকালীন আমরা যে রাজনৈতিক শক্তি প্রদর্শন দেখলাম আদালতের বাইরে, যখন তিনি দোষী সাব্যস্ত হবেন, তার কনভিকশন হবে এবং রায় ঘোষণা করবে, তার প্রতিক্রিয়া তো নিশ্চয়ই এর চেয়ে আরও অনেক বেশি হওয়ার কথা। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সামগ্রিক আপনার পরিস্থিতি কেমন হতে পারে? অনেকে অনেক আশঙ্কার কথা বলছেন, অনেক নাশকতার কথা বলছেন। ট্রাম্পের যদি সাজা হয়, ট্রাম্পকে যদি দোষী সাব্যস্ত করা হয়, তার যারা সমর্থক, বিশেষ করে উগ্র সমর্থক, তাদের আচরণ, যারা ক্যাপিটাল হিলের ঘটনা ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন যেমনটা হতে পারে, আবার সেটি মোকাবেলার জন্য নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের যথেষ্ট প্রস্তুতি আছে। ওরকম আশঙ্কা আপনিও কি করেন? এনিথিং ক্যান বি এক্সপেক্টেড, যে নাথিং ইজ আনএক্সপেক্টেড, মানে যে কোনো কিছু হতে পারে। কারণ আপনি দেখুন যে এখানে 7 দলের বহর কংগ্রেসম্যান পর্যন্ত নিয়ে আসে কোর্টে চলে যাচ্ছে, বাহিরে ডেমনস্ট্রেশন করছে। আজকে চলে যাওয়ার সময়, কোর্ট ত্যাগ করার সময় অনেকটা খুব রাগান্বিতভাবে গিয়েছেন, হাত ইয়ে করেছেন। সুতরাং এনিথিং। সো আমি বলবো এই ধরনের কেস, যেহেতু এই কেসটা অনেকটা বিতর্কিত, বা এই কেসটা নিয়ে তারা যেহেতু অনেক আর্গুমেন্ট নিয়ে আসছে, তারা এটা চ্যালেঞ্জ করছে বারবার। সুতরাং আমার মনে হয় এই ধরনের, শুধু নট অনলি ফর দ্যাট, এই ধরনের যে ভয়াবহ সিচুয়েশন আসলে সেখানে সিটির বোধহয় প্রপার প্ল্যানিং থাকা উচিত। এবং আমি মনে করি যে নিউ ইয়র্ক সিটির মেয়র এবং যে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে কিন্তু এখানে সতর্ক থাকা। তার মানে যেহেতু নিউ ইয়র্ক আপনার একটা ডেমোক্রেটিক স্টেট, নিউ ইয়র্ক সিটিও তাই, সেখানে ট্রাম্পপন্থীরা হয়তো খুব বেশি সুবিধা করতে পারবেন না, এমনটাই বলছেন আপনি? তারপরেও কিন্তু আমি মনে করি যে কোনো একটা ছোটখাটো ঘটনা বা ঘটবে কেন, তাই না? সুতরাং সেই জন্যই বোধহয় আমার মনে হয় সর্ব রকমের প্রস্তুতি সিটির ল অ্যাবাইডিং এবং ল এনফোর্সিং অথরিটির কিন্তু রাখা উচিত। যেটা আমরা জানি যে জানুয়ারি 6-এ যেটা হয়েছে, সেখানে কল করা হয়েছে, তারপর মোবিলাইজ করেন নাই ফোর্সেস গুলো। কিন্তু এটা আগের থেকে আসলে কিন্তু দেখুন যে জানুয়ারি 6-এর কিন্তু অনেকগুলো FBI রিপোর্ট আসছিল, কিন্তু সেভাবে মোবিলাইজ করেন নাই, কারণ যিনি ক্ষমতায় তিনি তো এটার ইন্ধন জুগিয়েছেন। তো এখানে যেহেতু যে বিভিন্ন ধরনের আমরা ভায়োলেন্ট কাইন্ড অফ সিন দেখছি বা কথাবার্তা বলছে, সেজন্য আমি মনে করি এটা even hope nothing is going to happen like that, but I think we should be prepared in 21st century when we have all those information, আমাদের যত সব ধরনের যে তথ্য যখন থাকে এবং আমরা দেখি ভায়োলেন্স মে অকার, সুতরাং সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু প্রস্তুতিটা রাখা উচিত। এনিথিং ক্যান হ্যাপেন। এই মামলার একেবারে মূল সাক্ষী যিনি, মাইকেল কোহেন, তার সাক্ষীর ভিত্তিতে সিদ্ধান্ত না নিতে বিচারক জুরিদের পরামর্শ দিয়েছেন। আবার জুরিরা কোহেনের সাক্ষীর রেকর্ড আবার শুনতে চেয়েছেন, এমনকি আপনার ডেভিড পেকারের কথা আবার শুনতে চেয়েছেন। তার মানে হচ্ছে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, শুনানি, সাক্ষ্য, যুক্তি, পাল্টা যুক্তি, এতে করে জুরিরা যথেষ্ট কনভিন্সড না, বা ওনারা যে সিদ্ধান্ত নেবেন সেই ক্ষেত্রে যা কিছু আদালতে এসেছে এটা যথেষ্ট না মনে করে তেমনটা চেয়েছেন।
এবং আমি মনে করি জুরিস্টরা ভেরি সিরিয়াস, দে ওয়ান্ট টু সি সব ধরনের সব সার্বিক দিক থেকে তারা পর্যালোচনা করতে চায়, বিবেচনা করতে চায় বিফোর দে গিভ দেয়ার ভার্ডিক্ট। তো আমি মনে করি গুড থিং, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। আমরা ওইটাই চাই, ওইটাই জানতে চাই আমরা। কিন্তু জুরিস্টরা কিন্তু আসলে সবকিছু দেখে বিবেচনা করে তাদের রায় দিয়েছেন কিনা। সো দিস আর গুড সাইন, ইউ নো। এবং 12 জনকে একমত হতে হবে, সেটাও একটা চ্যালেঞ্জ। তবে এই 12 জনের যা পরিচয়, তাতে করে দ্বিমত হওয়ার কি আশঙ্কা আছে? এখানে তো বলছে অনেকে যে রিপাবলিকান, লিনিং টুয়ার্ডস রিপাবলিকান, এই ধরনের বলছে। তো আমি মনে করি এখন দেখুন, আপনাকে দেওয়া হয়েছে একটা গুরু দায়িত্ব যে আপনি আপনার যে রায়টা দেবেন, আপনার যে ওপিনিয়নটা দিবেন বেসড অন ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স, তাই না? ওগুলোর উপর ভিত্তি করে, এবং সেটাই আপনার করা উচিত। ইনস্টিড আপনি ওইটা না দেখে আপনার পার্সোনাল বায়াসটা যদি এখানে কাজ করেন, তাহলে তো এটা তো আসলে বিচার হবে না। আবার জুরিদের মতামত না মেনেও চাইলে বিচারক রায় দিতে পারেন। আমরা একটু রাফার বিষয়ে যাই। রাফায় যা করছে ইসরায়েল, সারা বিশ্বের নিন্দা তো বাড়ছেই, আগেও ছিল, আরও বেড়েছে। এবং এই যুদ্ধবিরোধী, ইসরায়েলের ভূমিকা বিরোধী অবস্থান সারা বিশ্বে আরও জোরদার এবং শক্তিশালী হচ্ছে। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার রাষ্ট্র পর্যন্ত। সেই জায়গায় আমেরিকার অবস্থান মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়, কিন্তু এত কিছুর পরেও অকুণ্ঠ সমর্থনের জায়গায় আছে। ইসরায়েল নীতির কোনো পরিবর্তন হবে না বলা হচ্ছে। এবং আপনি জানেন যে সবশেষ নিকি হ্যালি এবং লিন্ডসে গ্রাহাম ইসরায়েলে গিয়ে যা কিছু বলে আসছেন নেতানিয়াহুকে, তার অর্থ দাঁড়ায় আরও উস্কানি দিয়ে আসা, আরও অপকর্ম করতে উৎসাহিত করা। ফলে নেতানিয়াহু আমেরিকার চাপে বা হোয়াইট হাউস বা বাইডেন প্রশাসনের ছোটোখাটো কথা কেন শুনবে? আপনি দুইটা ভালো কথা বলছেন, মানে ভালো এই অর্থে অপকর্ম বা অন্যায় না করার ক্ষেত্রে, আর 10টা আপনি সমর্থন জানিয়ে যাচ্ছেন। এতে করে কি এই অন্যায় থেকে ইসরায়েলকে সরানো সম্ভব? দেখুন, ইসরায়েল এখন যেটা করছে সেটা হচ্ছে দে আর টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, ইউএস সিচুয়েশন। এই যে আপনি যে বললেন, নিকি হেলি গিয়ে যেভাবে আরো বেশি এটাকে আপনার ত্বরান্বিত করার জন্য বা আরো বেশি তাদেরকে উস্কানিমূলক যে বক্তব্য দিয়েছেন। আমি গতকালকে কি পরশুদিন দেখলাম বোধহয় ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে সে ইলেক্টেড হলে ফিলিস্তিনিপন্থী ছাত্রছাত্রীদের কে দেশ থেকে বের করে দেবে। দেখুন, এই ধরনের স্টেটমেন্ট আমরা দেখছি। অর্থাৎ আপনি ন্যায়, মানে আমার ডেফিনেশনের বাইরে কোনো ন্যায় নেই, আমি হচ্ছে সবকিছু, যে মেসেঞ্জার। যেমন এখন আমরা জানি ইন্ডিয়াতে ইলেকশন হচ্ছে, যে নরেন্দ্র মোদী বোধহয় বলেছেন সে ঈশ্বর কর্তৃক প্রেরিত। তো এই ধরনেরই কিন্তু অনেকটা, জি, তো এই ধরনেরই অনেকটা কিন্তু ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্পও বলতেছে যে আমি জানি হোয়াট ইজ রাইট, নোবডি এলস, এবং কোনো কেউ। এবং সেই কিন্তু দেখুন আপনার কত বড় যে হিপোক্রেটিক স্টেটমেন্ট, সেই কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সুযোগটা নিতে চায়, অন্যকে কিন্তু সে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সুযোগ দেবে না। মত প্রকাশের স্বাধীনতা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমেরিকার যেটা, তার মত প্রকাশের বিঘ্ন ঘটাচ্ছে, জাজরা তাকে গ্যাগ অর্ডার দিচ্ছে, এটা ঠিক না। কিন্তু অন্যরা যে কোনো অন্যায় নিয়ে কথা বলবে, সেখানে কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট গন, মিস্টার ফর্মার প্রেসিডেন্ট। সো দিস ইজ হোয়াট এ হিপোক্রেটিক্যাল সিচুয়েশন। এখন দেখুন গাজার ব্যাপারে যেটা, আপনাকে আরেকটু যদি আমরা বিস্তারিতভাবে দেখি, ওয়েস্ট ব্যাংকে কিন্তু 500-র উপরে কিন্তু আপনার দেখুন অলরেডি কিন্তু খেল ওয়েস্ট ব্যাংকে, আমি গাজার কথা বলছি না আর কি, দিস আর অল লিঙ্কড, রাইট? এবং এইদিকে কিন্তু হিজবুল্লাহর 300 মতো ওদের মারা গেছেন বোধহয় লেবাননে আর কি। তো অল দিস থিং আদার দেন 36,000 যেটা আমরা জানি যে প্যালেস্টাইনের গাজাতে, বিশেষ করে যে এই পর্যন্ত আমরা ক্যাজুয়ালিটি যা দেখছি। এখন দেখুন, এখন 140টা কান্ট্রি আগে অলরেডি কিন্তু বলেছেন যে প্যালেস্টাইনকে স্টেট হিসেবে রেকগনাইজ করেছেন। এখন রিসেন্টলি যেটা হয়েছে যে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, এটা তো এরা তিনটাই কিন্তু আপনার মেম্বার অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে 27টা দেশ আছে, 27টা দেশের সমন্বয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। এই ভয়াবহ যে মানবিক বিপর্যয়, এর এগেনস্ট আপনি দেখুন আইসিসি, আইসিসি তো ব্যক্তির এগেনস্টে যেটা দিয়েছেন 3 জনের এগেনস্টে, আইসিজে বলেছেন যে এখানে যাতে কোনো ধরনের এবং নির্দেশ দিয়েছেন। এখন দেখুন
জো বাইডেন বলছেন এদিকে যে রেড লাইন যাতে ক্রস আদৌ কি রেড লাইট আছে এখন যা কিছু আদৌ কি red line আছে? করছে এবং That is তাতে the করে question, আমেরিকার যে না? রেসপন্স তাতে তো রেড লাইন আছে বলে মনে হয় না। তার রেড লাইনের ডেফিনেশন কোথায়? এবং কিন্তু এখন জন কিরবি বলেছেন তারা এখনো পর্যন্ত রেড লাইন ক্রস করেন নাই। করেন নাই। আপনি দেখুন যে এমনকি রাফার শরণার্থী শিবিরে যে হামলা চালিয়েছে সেটার ব্যাপারে বলছে ইসরায়েলের তদন্তের অপেক্ষায় আছে। তো ইসরায়েলের তদন্তের উপরে এত আস্থা বিশ্বাস আর গোটা বিশ্বে গণমাধ্যম থেকে শুরু করে বিশেষজ্ঞরা যা কিছু বলছেন তার উপর আপনার বিশ্বাস নাই। এখানে আরেকটা বিষয় আপনি জানেন নিশ্চয়ই যে এই যে রাফার যে শরণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে যেটির দুঃখ প্রকাশ করেছে স্টেট ডিপার্টমেন্ট, কিন্তু হোয়াইট হাউস বলছে যে তারা তদন্তের অপেক্ষায় থাকেন। সেখানে আমেরিকার দেয়া বোমা ব্যবহার করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যমে খবর বেরিয়েছে। ফলে আমেরিকার অস্ত্র শস্ত্র বোমা গোলাবারুদ যদি এই মানবতা বিরোধী অপরাধে নিরীহ মানুষ মারার অপরাধে কাজে ব্যবহার করা হয় সেক্ষেত্রে তো আমেরিকার নীতি আইন বিরুদ্ধ। এখানে আমেরিকা কি ব্যবস্থা নেবে বা আদৌ কোনো ব্যবস্থা নেবে বলে মনে করেন কিনা? আমেরিকা প্রথমে যেটা বলেছেন রেড লাইট এগুলো হচ্ছে আন্তর্জাতিক প্রেসারে বলেছেন, দেখছে যে একেবারে একইভাবে। কিন্তু আমরা একটু আগে বললাম যে দেশে কি আইন কি দুইটা, একটা হচ্ছে যারা বিত্তশালীদের জন্য, একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আন্তর্জাতিক যে আইনের প্রতি যে শ্রদ্ধা, তো সেখানেও তো একই অবস্থা দাঁড়াচ্ছে যে 143টা কান্ট্রি তাদেরকে রেকগনাইজ করছে এবং বলছে, এবং মেজরিটি কান্ট্রিজ মেজরিটি পপুলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে কিন্তু তারা সবাই বলছে এইটার থেকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংস হত্যাযজ্ঞ, মানে হলোকস্টের কথা বলা হয়, হলোকস্টের থেকে আরো খারাপ অবস্থা এখন যেটা হচ্ছে। এবং আরো দেখুন যে স্টারভেশনটাকে একটা উইপন হিসেবে ইউজ করতেছে। এখন দেখুন যে ফিলাডেলফি যে করিডোর যেটা আছে একেবারে প্রায় অল্প একটু জায়গা ছাড়া পুরোটা কিন্তু দখল করে ফেলছে তারা, এবং তারা কিন্তু রাফাতে অলরেডি কিন্তু কন্ট্রোল হাতে নিয়েছেন। এগুলো কিন্তু ইজ অল এগেইনস্ট ওই যে একদম পুরো সেন্টারে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তারা। রাইট, এবং ওই যে সেটেলমেন্ট যেটা জাতিসংঘ বলেছে কোনো সেটেলমেন্ট করতে পারবে না ওয়েস্ট ব্যাংকে, সেটেলমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। গত এক বছর 18,000 সেটেলমেন্ট হয়েছে। তো আইনের প্রতি শ্রদ্ধা, তো তাইলে কেন মানুষ কথা তুলছে যে আইন কি দুই ধরনের আন্তর্জাতিকভাবে, যে মাইট ইজ রাইটদের জন্য একটা, আর যারা হচ্ছে অত বেশি পাওয়ারফুল কান্ট্রি না, যাদের অ্যাটম বোম নেই, 5টা কান্ট্রি ছাড়াও বা ইনফ্লুয়েন্সেস যেগুলো। তো এখন আমি মনে করি যে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেনের এই মুভটা কিন্তু এটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট। কারণ আমি আজকে বোধহয় একটু দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রীরা বিশেষ করে নিষেধটা নিয়েছেন হচ্ছে আপনার আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে এবং অ্যাক্টিভলি তারা ডিসকাস করছে। এইটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা হবে, কারণ ইউনাইটেড স্টেটসের অ্যালাইস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো। ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো তার মানে হচ্ছে মানে ইউরোপ অ্যাজ এ হোল বা ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের ভূমিকা আস্তে আস্তে ইতিবাচক হচ্ছে বা আমেরিকা থেকে সরে যাচ্ছে। এখানে প্রবলেমটা নাজমুল ভাই হচ্ছে মেইন হচ্ছে ইউনাইটেড কিংডম, and it's not a part of European Union. হ্যাঁ, all kinds of যত ষড়যন্ত্র তারা তো অন্ধ সমর্থক আমেরিকার করেছে কিন্তু এই দেশটা উইথ সাপোর্ট ফ্রম ইউনাইটেড স্টেটস দুটো মিলে। এখন দেখুন তারাই কিন্তু এই যে একটা কি বলবো যে কমপ্লিকেটেড রোল কিন্তু প্লে করছে এটা। তো আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়ন রেকগনাইজ দিস। এখন যেটা হচ্ছে আপনি দেখুন 5 জন 10 12 জন যে এই যে শরণার্থী শিবিরের মধ্যে যেখানে মানুষ আশ্রয় নিয়েছে সেখানে বোম্বিং হচ্ছে কোথায় সারা বিশ্ব। এবং যখন এই ইউনাইটেড নেশনের চিফ অ্যান্টোনি গুতেরাস কোনো কথা বলে সে তাকে যে ধরনের কথা, এবং আপনার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কেও সে বিভিন্ন ধরনের কটাক্ষ করেছেন হচ্ছে আপনার তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্ট ইসরায়েলের। সো দিস ইজ দ্য থিংস হ্যাপেনিং আমি দুটো জিনিস বললাম, আপনি বললেন দুটো জিনিস আপনি আলাপ করবেন, যে দুটোই কিন্তু একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আইনের বিপর্যয় লঙ্ঘন, আর একটা হচ্ছে মানুষ এখন হয়ে গেছে স্বাভাবিকভাবে বিভ্রান্ত হয়ে গেছে আসলে আইনটা কার জন্য। তাহলে আমরা আবার একটু ইউরোপের ভূমিকায় যাই। আপনি জানেন যে কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের যে ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল তিনি এই আইসিজের নির্দেশ যে মানা হচ্ছে না সেই ব্যাপারে বলেছেন যে আমরা যদি আইনের শাসন ন্যায় বিচার চাই তাহলে আমাদেরকে আইসিজির নির্দেশ মানতে হবে, আর ইসরায়েল এবং আইসিজের মধ্য থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে, দুটাকে বেছে নেওয়া যাচ্ছে না কারণ দুটো পরস্পর বিরোধী। সেই জায়গা থেকে যদি বলি যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো আস্তে আস্তে
অনেক বেশি ঐক্যবদ্ধ হচ্ছে এবং সেটি ন্যায়ের পক্ষে। ব্রিটেন বাদ দিয়ে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন যদি এরকম অবস্থান জোরদার করতে থাকে, সেটি আমেরিকার জন্য বা মিত্র হিসাবে আমেরিকার জন্য কতটা হুমকি বা ক্ষতির কারণ হতে পারে? আমেরিকার জন্য আমি মনে করি আমেরিকা অলরেডি কিন্তু আন্তর্জাতিকভাবে অনেকটা কিন্তু বিকজ অফ ইসরায়েল যে আইসোলেটেড হয়ে গিয়েছে, যার ফলে আপনি দেখুন আজকে যে রাশিয়ান বলয় যেটা, মানে অন্যান্য ব্লক বাদ দেন, অন্তত ইউটা তো আমেরিকা বা ইউরোপটা সেই জায়গাটা আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপ ওয়েস্ট বলতে যেটা বুঝি আমরা আর কি, দ্যাটস দ্য মেজর সোর্স অফ পাওয়ার। আন্তর্জাতিকভাবে আপনি ইউনাইটেড নেশন বলেন, কোনো ধরনের রেজলিউশন আনা, কোনো ধরনের নীতি প্রণয়ন করা বা বাস্তবায়ন করা, ইউ নিড সাপোর্ট ফ্রম দোজ কান্ট্রিজ। তো এখন ইউনাইটেড স্টেটস কিন্তু বিকজ অফ ব্লাইন্ড সাপোর্ট টু ইসরায়েল, অন্ধভাবে যে সমর্থন দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এটা আমেরিকাকেও কিন্তু ওই আইসোলেশনে নিয়ে যাবে আন্তর্জাতিকভাবে। আপনি জানেন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে আপনি আইসোলেটেড করে যুক্তরাষ্ট্র কালকেই ধরাশায়ী হয়ে যাবে না, কিন্তু মেইন সমস্যা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে রেপুটেশনটা যুক্তরাষ্ট্রে আছে গণতন্ত্রের জন্য বলেন, মানবাধিকারের কথা যেটা বলে, সেটা বোধহয় টোটালি মানুষ এখন লাফিং স্টক। আমেরিকা যদি আইসোলেটেড বা বিচ্ছিন্ন হয়ে যায় বা ইউরোপের সাথে সম্পর্কের ঘাটতি বা দূরত্ব বাড়ে, তাতে করে তো রাশিয়া চায়নার লাভ, অবশ্যই লাভ। এবং তারা বিশ্বের কি লাভ? তাহলে বিশ্বের কি লাভ? বিশ্বের যেটা হচ্ছে অশান্তি, বিশ্বের লাভ কিছু নাই। বিশ্বে যেটা হবে আপনার যে আমরা যে চলাফেরা করা বা আপনার প্রত্যেকটা কিছুতেই কিন্তু আপনার ভায়োলেন্স বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে, সন্ত্রাসবাদ বেড়ে যাবে, অর্থাৎ টোটাল যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, যেটা পিস অ্যান্ড স্টেবিলিটি যেটা, সেটা কিন্তু বিঘ্নিত হবে। অর্থাৎ মানে সোজা কথা গোটা বিশ্বের শান্তি শৃঙ্খলা অগ্রগতি উন্নতি এগুলো ব্যাহত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইউরোপের জন্য, গোটা ইউরোপের জন্য, ইউরোপিয়ান ইউনিয়ন তো বটেই, বলেছিলেন যে আমেরিকার উপরে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে। সেই নির্ভরশীলতা কমানোর দিকে কি আগাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন? I think, because of what's happening in the world, because of America's position, সেই জন্য সেই কথাটা বলেছেন যে আমরা যদি ডিপেন্ডেন্ট থাকি সবসময় স্বাভাবিকভাবে আমরা তো ন্যায়ের পক্ষে কথা বলতে পারবো না। আপনি দেখুন এমন একটা অবস্থায় যুক্তরাষ্ট্র এগেনস্টে দাঁড়িয়ে তারা বলল যে নো, টু স্টেট সলিউশন ইউনাইটেড স্টেটসও চায়, কিন্তু ইন্টেনশন বিহাইন্ড ইট ইজ নট ক্লিয়ার। যেমন রেড অ্যালার্ট বলছে, রেড অ্যালার্টের ডেফিনেশন কি? এইভাবে ঢুকে যেভাবে অলরেডি যেটা লঙ্ঘন করছে, যেটা আইসিজি পর্যন্ত যা কিছু বলছে আর যা কিছু করছে এর মধ্যে যে পার্থক্য এবং বৈপরীত্য, তার কারণ আমেরিকার যে মূল নীতি ইসরায়েল সম্পর্কে সেটাই তো, এবং সামনে নির্বাচন কোনো রকম এই কটা মাস পার করা সেই রকম। অনেক ধন্যবাদ ডক্টর গোলাম এম রহমান আমাদেরকে সময় এবং মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দেওয়ার জন্য। আমরা বলেছিলাম জনাব মোহাম্মদ করিম চৌধুরী ন্যাশনাল সেক্রেটারি আসাল, তিনি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তিনি পারেননি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। দেখা হবে আবারও একই অনুষ্ঠানে অন্য কোনো বিষয় বা অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।